মাত্র ১৬ বছর বয়স। স্বপ্ন ছিল একদিন সেনা প্রধান হয়ে দেশের সেবা করার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ইতিহাসের অংশ হয়ে গেলেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী গোলাম নাফিস। মাথায় লাল সবুজের পতাকা বাঁধা, রিকশার পাদানিতে ঝুলে থাকা তার নিথর দেহের ছবি একসময় কাঁদিয়েছিল পুরো দেশকে। নাফিসের পরিবার, স্বজন, তাকে হাসপাতালে নেওয়া রিকশা চালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে তার জীবনের শেষ ২৪ ঘন্টার রুদ্ধশ্বাস গল্প। জুলাই আন্দোলনের সময় ১৮ জুলাই রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে পায়ে আহত হন নাফিস। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও আন্দোলন থেকে সরে দাঁড়াননি, বরং বন্ধুদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিতে থাকেন। ৪ আগস্ট সকাল ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার আগে বাবার কাছে কিছু টাকা চান নাফিস। বাবা পরে একসঙ্গে বের হওয়ার কথা বললেও তিনি মায়ের কাছ থেকে ৩০ টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। সেই টাকা দিয়েই পথিমধ্যে একটি লাল সবুজের পতাকা কিনে মাথায় বাঁধেন। এটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ বিদায়। ফার্মগেট এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক বন্ধু তাকে ফিরে যেতে বলেছিলেন, কিন্তু নাফিসের উত্তর ছিল, আজকে মরে গেলেও যাব, দেশকে স্বাধীন করেই ছাড়ব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর সংঘর্ষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। বন্ধু শিমুল নিরাপদে আশ্রয় পেলেও নাফিস পুলিশের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় তিনি রাস্তায় পড়েছিলেন। পরে রিকশা চালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। রিকশার পাদানিতে ঝুলে থাকা অবস্থায় মাথায় বাঁধা লাল সবুজের পতাকা সহ নাফিসের যে ছবি ধারণ করা হয়, সেটি পরবর্তীতে আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। রিকশা চালক জানান, আহত নাফিসকে বাঁচানোর জন্য তিনি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন, তবে নানা বাধার মুখে সময় নষ্ট হয়। বিকেল ৩টার দিকে মায়ের সঙ্গে শেষবারে ফোনে কথা বলে নাফিস বলেছিলেন, আম্মু, আমি সেফ আছি, বাসায় চলে আসব। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ছেলে না ফেরায় উদ্বেগে বিভিন্ন থানায়, হাসপাতালে ও পরিচিত জনদের কাছে খোঁজ শুরু করে পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকশায় ঝুলে থাকা এক কিশোরের ছবি দেখে বড় ভাই গোলাম রাসেল বুঝতে পারেন সেটি নাফিস। এরপর শুরু হয় হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়ানো। অবশেষে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নাফিসের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। পরে বাবা মা সেখানে গিয়ে ছেলের নিথর দেহ দেখে ভেঙে পড়েন। পরদিন জানাজা ও দাফনের সময়ও নানা বাধার মুখে পড়ে পরিবার। স্বজনদের ভাষ্য অনুযায়ী মূল সড়ক এড়িয়ে বিকল্প পথ দিয়ে মরদেহ নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করতে হয়। দীর্ঘ তদন্ত শেষে নাফিস সহ ৩ জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। তবে পরিবারের দাবি, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। নাফিজের স্বপ্ন থেমে গেছে মাত্র ১৬ বছরেই, কিন্তু তার পরিবারের ভাষায় দেশের জন্য তার আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাহস, ত্যাগ ও ন্যায় বিচারের প্রতীক হয়ে থাকবে।